শরীফ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইয়ের পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। ভারতীয় আধিপত্যবাদের এবং ভারতীয় আধিপত্য বিশেষ করে যে কালচারাল এবং রিলিজিয়াস যে আগ্রাসন হয়েছিল, এর বিরুদ্ধে তিনি চোখে চোখ রেখে বুকের পাটা টান করে কথা বলতে পেরেছিলেন। অন্য কাউকে আমরা এভাবে দেখিনি। হাদী যেই কথাগুলো বলতো খুবই সুস্পষ্ট। অল্প ভাষায় খুবই প্রেসাইজ কথাগুলো বলতো, যে জনগণের ভাষাগুলো বলতো, জনগণের কথা বলতো। জনগণ আসলে কি চায়? জনগণ মুক্তি চায়, শান্তি চায়, জনগণ নিরাপদে ঘুমোতে চায়। ঠিক না? কম দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় থাকতে চায়। এবং তার যে দেখেন, তার যে কি বলে নির্বাচন পরিচালনার বা নির্বাচনের যে ক্যাম্পেইন গুলো ছিল, ওখানে দেখেন মানুষগুলো কিভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। ঠে ঠেলা ঠেলাগাড়ি চালক, মেটে মজুর যারা আছে সবাই তাকে। আর এই হত্যাকারীদেরকে এখনো ধরা যাচ্ছে না। তারা কি ধরা-ছোঁয়ার বাহিরে নাকি ধরা হচ্ছে না? এই বিষয়গুলো আমরা একটু এনালাইসিস বিশ্লেষণ করার চেষ্টা করব। এর আগে আমি ছোট্ট করে একটু বলে নেই যে হাদী কেন টার্গেট হলো? আরো তো বহু লোক ছিল যারা জুলাই অভ্যুত্থানের পরে বা জুলাই অভ্যুত্থানের সময় সম্মুখ থেকে সেনানির ভূমিকা পালন করেছে। সামনে থেকে মিছিল, মিটিং করেছে, নেতৃত্ব দিয়েছে। আরো অনেকে ছিল। নামগুলো কম বেশি আমরা সবাই জানি। কিন্তু হাদী কেন? হাদীকে এক্ষেত্রে আমি ঠিক ফান্ডামেন্টালি ৪ টা কারণ বলব। ৪ টা ছোট, ছোট করে এক লাইনে বলব। সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের স্পিরিট যদি কেউ ধারণ করে সত্যিকার অর্থে, তিনি ছিলেন শরীফ ওসমান হাদী। একমাত্র শরীফ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইয়ের পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। ভারতীয় আধিপত্যবাদের এবং ভারতীয় আধিপত্য বিশেষ করে যে কালচারাল এবং রিলিজিয়াস যে আগ্রাসন হয়েছিল, এর বিরুদ্ধে তিনি চোখে চোখ রেখে বুকের পাটা টান করে কথা বলতে পেরেছিলেন। অন্য কাউকে আমরা এভাবে দেখিনি। একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে হাদী আমার কাছে মনে হচ্ছে সে জনগণের কথা বলতো, জনগণের ভাষায় কথা বলতো, জনগণের মুখের কথাগুলো জনগণের ভাষায় বলতেন। তার কথাগুলো খুবই ছিল সুস্পষ্ট। আমরা সবসময় শুনে থাকি বা বিগত দিনের রাজনৈতিক ব্যক্তিত্বে আপনি যদি সিম্পল একটা কোয়েশ্চেন করেন, সে ফর এক্সাম্পল আমি যদি এভাবে একটা উদাহরণ দিই, কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে যদি জিজ্ঞেস করেন, "স্যার আপনার নাম কি?" সিম্পলি শুধু যদি এটাই জিজ্ঞেস করেন, "স্যার আপনার নাম কি?" উনি এই উত্তরটা সরাসরি দিবেন না। এর আগে পরে ডানে বামে কতগুলো ল্যাংজা লাগাবেন। আপনি চেক করে দেখেন, আমার এই কথাটাকে ক্রস চেক করে দেখেন। আপনি জিজ্ঞেস করে দেখেন। সে কখনো এটা বাট হাদী যেই কথাগুলো বলতো খুবই সুস্পষ্ট। অল্প ভাষায় খুবই প্রেসাইজ কথাগুলো বলতো, যে জনগণের ভাষাগুলো বলতো, জনগণের কথা বলতো। জনগণ আসলে কি চায়? জনগণ মুক্তি চায়, শান্তি চায়, জনগণ নিরাপদে ঘুমোতে চায়। ঠিক না? কম দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় থাকতে চায়। এবং তার যে দেখেন, তার যে কি বলে নির্বাচন পরিচালনার বা নির্বাচনের যে ক্যাম্পেইন গুলো ছিল, ওখানে দেখেন মানুষগুলো কিভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। ঠে ঠেলাগাড়ি চালক, মেটে মজুর যারা আছে সবাই তাকে আলিঙ্গন করেছে কারণ তাদের ভাষায় কথা বলত বিধায়। আরেকটা যে বিষয় ছিল সেটা হলো হাদী রাজনীতির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছিলেন। যিনি যে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাজনীতির কথা তিনি বলেছেন এবং সেটা বলেনই নাই, সেটা তিনি বাস্তবে দেখিয়েছেন। কিভাবে দেখিয়েছেন? কেউ যদি ৳৫০০ দিত হাদীকে, সে ৳৫০০ কিন্তু ক্যামেরার সামনে নিয়েছেন এবং ৳৫০০ র হিসাব দিয়েছেন, ৳৫০০ র কথা তিনি বলেছেন। এই যে স্বচ্ছতা, জবাবদিহিতার কথা তিনি বলেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে সে পারিবারিক রাজনীতি না, বরং পারিবারিক রাজনীতিটাকে ভেঙে দিতে চেয়েছিলেন। আপনি দেখেন আমি আরেকটা শোতে বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিগুলো হচ্ছে পারিবারিক রাজনীতি। বাবা রাজনীতি করেছে, ছেলেও রাজনীতি করেছে। বাট এই ধ্যান ধারণাটাকে পরিবর্তন করার জন্য এক উদীয়মান তুর্কি যুবক আবির্ভূত হয়েছিল, সেটা নাম হচ্ছে শরীফ ওসমান হাদী। সে যেন পারিবারিক রাজনীতিটাকে ভাঙতে এসেছিলেন।
এটার কারণে এই ফান্ডামেন্টাল এই যে ৪ টা ক্যাটেগরিক্যাল কারণ আমি বললাম, এই কারণটা এর কারণে সে খুব অনেকের চক্ষুশূল হয়ে পড়েছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ হতে পারে এবং আরেকটা বিষয় আপনি খেয়াল করে দেখেন, হাদি আসলে কোন আসনে নির্বাচন করতেছেন? সে এমন একটি আসন যেটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। ঢাকা ৮ এখানে ঢাকা ইউনিভার্সিটি রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ রয়েছে, সেক্রেটারিয়েট রয়েছে। এই আসনগুলো। অর্থাৎ মানে আমরা যাদেরকে বলি ক্রিম অফ দ্য সোসাইটি যারা আম জাতিকে নেতৃত্ব দিবে, এই পিপল গুলোর, এই মানুষগুলোর আস্তানা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজের সেক্রেটারিয়েট এদিকে। এখানে সে নেতৃত্ব দিতে এসেছে। এমন একটা ইয়ে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কি? একটা শক্তিশালী। অনেকগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে। সে একটা অন্যতম একটা বৃহৎ দলের বৃহৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী। সো এমন একটা দলে এমন একটা জায়গাতে সে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে ক্রমান্বয়ে যেন জনমানুষের, গণমানুষের রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠছিলেন। এটা ছিল হাদিকে হত্যা করার অন্যতম কারণ। এবার আসি হাদিকে কেন এখনো পর্যন্ত হাদির হত্যাকারীকে ধরতে পারছে না? এক্ষেত্রে আমি যদি সোজা সবটা এক কথায় বলি, সেটা দেখেন বাংলাদেশের আমরা বিগত দিনগুলোতে দেখেছি। আমি এতদিন টু বি অনেস্ট until now আমি এটাকে এভাবেই চিন্তা করতে চাই। বাংলাদেশের পুলিশ প্রশাসন, ইন্টেলিজেন্স মনে হয় যেন বাংলাদেশের গোটা বাংলাদেশের উপর একটা রাডার যেভাবে রয়েছে সেভাবে। অর্থাৎ কোন জায়গায় কি হয় চট করে ধরে ফেলতে পারে। এটা আমার বিশ্বাস। আমি এটা নিয়ে গর্ব করতাম। যেমন আমি ছোট্ট করে একটা উদাহরণ দেই। ইংল্যান্ডে আমার একবার ল্যাপটপ চুরি হলো। তো এদেশের পুলিশের সাথে আমার করেসপন্ডেন্স হচ্ছে অনেকবার। তো তখন আমি তাদেরকে বললাম যে, "তুমি আসো।" তুমি বললা তো তখন ডাক্তার পুলিশ অফিসার আমাকে বলল যে, "আমাদেরকে নেইবারহুড বিল্ড আপ করতে হবে। নেইবারহুড ডেভেলপ করতে হবে।" আমি বললাম, "হোয়াট ইউ টকিং অ্যাবাউট নেইবারহুড? তুমি নেইবারহুড আমার ল্যাপটপ চুরি হয়েছে তুমি বলো যে নেইবারহুড ডেভেলপ করতে। আর বাংলাদেশের পুলিশ তো খুবই স্মার্ট।" বলল যে, "কেমন, কেমন?" আমি বললাম, "বাংলাদেশের পুলিশ শুধু একজনের চোখের দিকে তাকালে বুঝে ফেলতে পারে সে চোর না ডাকাত।" কয়, "তাই নাকি? সে তো একেবারে উঠে মানে এভাবে নাড়াচাড়া দিয়ে বসলাম।" বললাম যে, "ইয়েস, বাংলাদেশের পুলিশ আর স্মার্টার দ্যান ইউ গাইস।" তো আমি এটাই বিশ্বাস করি বাংলাদেশের পুলিশের প্রশাসন, বিশেষ করে ইন্টেলিজেন্স ফোর্স এরকম স্মার্ট। কিন্তু আনফরচুনেটলি, স্যাডলি তারা ফেইল করেছে। ডিবি, এনএসআই, বিএসবি, মেট্রোপলিটন পুলিশ এবং সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর যে সমস্ত এজেন্সিগুলো কমপ্লিটলি ফেল করেছে এবং রাজনৈতিক যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেগুলো ফেল করেছে। এখন আসলে কি তারা ফেল করেছে নাকি ফেল করানো হয়েছে নাকি তারা ইচ্ছা করেই করছে না? এখানে দুই একটা বিষয় একটু বলার আছে আমার কাছে মনে হয়। দেখেন হাদিকে হত্যা করার পূর্বে বেশ হুমকি দেওয়া হয়েছিল। যে হুমকিগুলো হাদি নিজেও তার ফেসবুক পোস্টে বলেছেন, বারবার বলেছেন। একটা প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্রীয় মেকানিজমে রাষ্ট্রযন্ত্রের কি করণীয় ছিল? রাষ্ট্রযন্ত্রের করণীয় ছিল তার সম্পূর্ণ নিরাপত্তাকে নিশ্চিত করা, নিশ্চিত বিধান করা। কিন্তু সেটা কিন্তু করেন নাই। আমরা পরবর্তীতে শুনতে পেলাম, কি শুনতে পেলাম? যে হাদিকে হত্যা করা হবে এই কথাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করা হয়েছে। ইভেন খোদ আ উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকেও বলা হয়েছে, সত্য মিথ্যা জানি না। এই ধরনের কিছু ক্লেইম করা হচ্ছে, ডিমান্ড করা হচ্ছে। যদি ইফ ইট ইস দ্যা কেস এটাই যদি হয়, তাহলে হোয়াট ওয়াস দ্যা রেসপনসিবিলিটিস অফ আ স্টেট মিনিস্টার অর স্টেট অ্যাডভাইজার? যে স্বরাষ্ট্র উপদেষ্টার তাহলে কি দায়-দায়িত্ব ছিল? তার কি দায়িত্ব ছিল না এই তার নিরাপত্তা নিশ্চিত করা? প্রধান উপদেষ্টার কি দায়িত্ব ছিল না নিশ্চিত করা ও নিরাপত্তা নিশ্চিত করা? সেটা কিন্তু করে নাই। বরং এটাকে তারা হালকাভাবে নিয়েছে। এখন আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে ভাই। আওয়ামী লীগ কিন্তু বসে নেই। তারা যেখানে পাবে সেখান থেকে সবল দিবে। আমরা এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে যাকে প্রধান আসামি হিসেবে চিন্তা করা হচ্ছে, বলা হচ্ছে ফয়সাল করিম মাসুদ। আচ্ছা, এই ফয়সাল করিম মাসুদটাকে এবং তার কিছু কার্যক্রম আমরা বিভিন্ন ফুটেজে দেখলাম, বিভিন্ন পত্র-পত্রিকা আসছে, বিভিন্ন অনলাইন, অফলাইন সোশ্যাল মিডিয়া। আমি শেষ করে দিচ্ছি ভাই ১ মিনিটে। যে এই ফয়সাল করিম মাসুদ আওয়ামী লীগের দা আ একটা অঙ্গ সংগঠনে সম্ভবত যুবলীগের দায়িত্বপ্রাপ্ত ছিল। তার অনেক মিছিল মিটিং রয়েছে এবং সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। এবং এই অস্ত্র মামলাটা কি?
আপনারা নিশ্চয়ই এটাকে জানার জন্য, বোঝার জন্য আইনজীবী হওয়ার দরকার নেই। অস্ত্র মামলাটা ছিল নন বেইলেবল অফেন্স। অর্থাৎ এখানে সে বেইল পাবে না। এটাই। কিন্তু তাকে বেইল করানো হয়েছে। এই বেইলটা আমি একজন আইনজীবী হিসেবে এবং বাংলাদেশের কোর্টের প্র্যাকটিস যেটা, মেল প্র্যাকটিস হিসেবে আমি বলি, এটা অফ কোর্স যে এই বেইলটা করানো হয়েছে। এই বেইলটা করানো হয়েছে। আমি এভাবে বলি যে এই বেইলটা, এই জামিনটা তাকে দেওয়া হয়েছে বা দেওয়ানো হয়েছে। এভাবে। এটা নরমালি এই ফয়সাল করিমের জায়গায় যদি গ্রামের যদি করিম থাকতো, রহিম থাকতো, তাহলে আমি লিখে রাখেন, সে কখনো এই অস্ত্র মামলায় জামিন পেত না। গ্রামের, আই রিপিট, যদি গ্রামের কোনো রহিম অথবা করিম যদি অস্ত্র মামলায় গ্রেফতার হতো, তাহলে সে এখান থেকে বেইল পেত না। বরং সে যুবলীগের কর্মী এবং তার যে আইনজীবী বর্তমান রাজনৈতিক দলগুলোর রাজনীতিবিদ, আইনজীবী, সেটা হচ্ছে আপনি দেখেন 5ই আগস্টের পরে কি পরিমাণ মামলা বাণিজ্য হচ্ছে এবং কি পরিমাণ জামিন বাণিজ্য হয়েছে। এই জামিন বাণিজ্যের কারণে আজকে দেখেন অনেক বড় বড় সন্ত্রাসী ধরা পড়ার পরেও কিন্তু তারা সুন্দর করে বের হয়ে আস্তে করে সীমানা পার হয়ে অন্যদিকে চলে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে আপনি তো মুক্তি পাবেন না। আপনাকে মুক্তি পেতে হলে যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে এটার পরিবর্তন করতে হবে এবং যে ইন্টেলিজেন্স যে ফেইলিউর রয়েছে, এটা আমরা সবসময় দেখি। কোনো কিছু হইলে আপনি ওই যে এখন ফয়সাল করিম মাসুদের বাবাকে ধরছে, এ পর্যন্ত সম্ভবত 9 জনকে গ্রেফতার করছে। তার বাবা-মাকে ধরছে, তার বন্ধু-বান্ধবকে ধরছে। অর্থাৎ এগুলো ধরে মানুষকে আইওয়াশ করা হচ্ছে, মূল আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ছেড়ে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না যে মূল আসামি এখনো ধরা-ছোঁয়ার বাইরে। একটা পক্ষ ক্লেম করতেছে সীমানা পার হয়ে অন্য দেশে চলে গেছে। আরেকটা পক্ষ আবার বলতেছে না যে এখানেই রয়েছে। অর্থাৎ জনগণকে বিভ্রান্ত করা। না, আপনার এক্ষেত্রে বাংলাদেশের প্রশাসন থেকে সুস্পষ্ট বক্তব্য আসা দরকার। আমি যদি বাংলাদেশের প্রশাসন এবং পুলিশকে, যদি এনএসআই, ডিবি, এসবি কে যদি একটা চৌকুশ এজেন্সি হিসেবে চিন্তা করি, তাহলে ইতিমধ্যে তারা নিঃসন্দেহে, আমি খুব ভালো করে বলতে পারি, নিঃসন্দেহে হাদির যে প্রধান যে আসামি রয়েছে হত্যাকে, তাকে কিন্তু ধরে ফেলতে পারত। কিন্তু সেটা পারে নাই। না পেরে এই ধন্যবাদ জানাব ব্যারিস্টার ওহিদ।